এই ছবিটা আমার পরিবারের সাথে শেষ ছবি দেশে, আগের দিন 4 আগস্ট। আমার বাবার সাথে আর শেষ দেখা হয় নাই। ওই ছবি তোলার পরে আমার নানার টুপি পড়া মৌলানা বেশে ছবি, দাড়িওয়ালা ছবি দেখেছেন না আপনারা অনেকে, ওই সব সেই টাইমের ছবি। পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে বসবাসরত একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক। তিনি চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এ পেশায় যুক্ত নন। তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং সেখানে পিএইচডি করছেন। তিনি প্রায়ই বাংলাদেশের ইতিহাস, চলমান রাজনীতি, মানবাধিকার বিষয়াবলী এবং পার্শ্ববর্তী দেশের ইস্যু নিয়ে লেখালেখি করেন ও ভিডিও বানিয়ে থাকেন। তবে এবার তিনি নিজেই তার ভিডিওতে জানিয়েছেন তিনি কিভাবে আত্মগোপনে যান এবং সেখান থেকে কিভাবে ফ্রান্সে আশ্রয় নেন। সেখানে জনাব পিনাকির কথায় উঠে আসে তার বাবার সাথে শেষ স্মৃতিচারণ, দুঃসহ দিনের ভয়াবহ কষ্টের বর্ণনা এবং ফ্রান্সে তার প্রথম দিকের কঠিন এক ভয়াবহ সংগ্রামের গল্প। জনাব পিনাকি ভট্টাচার্যের সেই বক্তব্য হুবহু তুলে ধরা হল। 2018 সালের 5ই আগস্ট নিরাপদ সড়কের আন্দোলন চলছিল। ওই দিনই ফটোগ্রাফার শহীদুল আলম গ্রেপ্তার হন। আমাকে ডিজিএফআই-এর কচুক্ষেতের অফিসে ফোন করে ডাকা হয়। বলা হয় চা খাইতে ডাকছে, কারণ আপনার সঙ্গে আলাপ আছে। আমার সঙ্গে আলাপ যে কোনো জায়গায় হতে পারে, বাসায়, অফিসে বা কোনো কফি শপে। কেন হেড অফিসে জানতে চাইলে উত্তর নেই। আমি বললাম অন্য কোনো জায়গায় আসেন, আমার অফিসে আসেন, বাসায় আসেন, কফি শপে যাই। কিন্তু তারা চাপাচাপি করে সন্ধ্যায় হেড অফিসে যেতে বাধ্য করল। একজন আবদার ভাই ঘুম নিয়ে টর্চার সহ শহীদুল আলমের ডকুমেন্টেশন করছিল। এইভাবে ফোন করে ডিজিএফআই আকরামুলকে ডেকে পাঠালো। আমি তখন লুকায়ে পড়ি। পরদিন ডিজিএফআই আমার বাসা ও অফিস রেড করে 24 ঘণ্টা বাসার সামনে পাহারা বসে। যখন বের হওয়া লোককে ফলো করত, মোট 5 মাস আমি নানা জায়গায় লুকিয়ে থাকি। এই ছবিটা আমার পরিবারের সঙ্গে শেষ ছবি। দেশ ছাড়ার আগের দিন 4ই আগস্ট বাবার সঙ্গে দেখা হয়নি। ওই ছবি তোলার পরে আমার নানার টুপি ভরা মৌলানা পোশাক ও দাড়িওয়ালা ছবি দেখেনি অনেকেই। সেই সময়ের ছবি। আমাকে নিয়ে বিখ্যাত পত্রিকা টেলিগ্রাফ স্টোরি করে, আমাকে দুনিয়ার কাছে প্রমিনেন্ট ব্লগার হিসেবে পরিচয় দেয়। ভয়েস অফ আমেরিকা সহ আরও অনেক নিউজ মিডিয়া ছাপে। 5 মাস পরে আমি ব্যাংকক হয়ে প্যারিসে আসি। এই কষ্ট ও যন্ত্রণার ইতিহাস আপনাদের বলতে চাই না, তবে ভয়াবহ সময় পার করেছি। সবকিছু শেষ হয়ে গেছে। বাংলাদেশে আমার পুরো ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে, ব্যবসায়িক জীবনেরও। এখন অনিশ্চিত ভবিষ্যৎ। কি করব, কোথায় থাকব, এ বয়সে চাকরি খুঁজে পাবো কিনা জানি না। চাকরির জন্য অনবরত দরখাস্ত করেছি, কেউ ডাকেনি। ফার্নিচারের দোকানে ফর্কলিফট অপারেটর পদে আবেদন করেছিলাম, কিন্তু সেটাও নিল না। আমাকে বিভিন্নভাবে প্রতারণা করা হয় সেই দুর্বল সময়ে। আমার বগুড়ার ও ঢাকার বাড়িতে নিয়মিত পুলিশ আসে। মামলার চাপ ছিল, মোটামুটি ভয়াবহ অবস্থা। যে সময়টা ছিল সেটা এক রোলার কোস্টার রাইডের মতো। যখন সবচেয়ে ভয়াবহ সময়, আপনি রোগাক্রান্ত হন, তখন রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে কম থাকে। সোশ্যাল ব্যাকটেরিয়া, সোশ্যাল ভাইরাস, এই সমাজের বিরূপ শক্তি আমাকে আক্রান্ত করছিল। তবুও হাল ছাড়লাম না। সেই সময় না পেলে আমি কখনো ভবিষ্যতের জন্য তৈরি হতেন না, আজকের জায়গায় আসতাম না। এই যাত্রা থেকে আমি যা শিখলাম, কেন হাসিনার উদ্ঘাটনে ভূমিকা রাখলাম, সেই কথাও আলোচনা করে যাই। আমার এই জার্নিতে সবচেয়ে বড় উপকার হলো আমি তো নাস্তিক ছিলাম একদম পরিষ্কার, সেই থেকে আমি বিশ্বাসী পরিণত হয়েছি। সৃষ্টিকর্তার উপস্থিতি আমি অনুভব করি। এটি একটি মহান উপহার যা অবিশ্বাসীরা কখনো বুঝবে না। আমার কোনো মৃত্যু ভয় নেই, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নেই সৃষ্টিকর্তার সন্তুষ্টি ছাড়া। আমি জানি আমি যদি মানুষের সামান্যতম উপকার করতে পারি, তাহলে এই দুনিয়ায় সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবেন।